হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া, ভিউ উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এখন আমি সকালের ব্রেকফাস্ট তৈরি করছি। আজকে আমি চিজ দিয়ে স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ তৈরি করব। তো সেই জন্য আমি এখানে চিজ নিয়েছি, দেশি যে পনিরটা আছে সেটা। এটাকে আগে কুচি কুচি করে কেটে নেব, তারপরে ব্রেডের মধ্যে দিয়ে আমি স্যান্ডউইচটা তৈরি করব। রমজানের ঈদের পর আজকে প্রথম শুক্রবার, আর আজকে আমার বোনজির পাঞ্চিনি। তো বোনজির পাঞ্চিনিতে আমি সন্ধ্যার পরে যাব এবং সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর যদি এরকম লাইফস্টাইল ভিডিওগুলো আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে একটা প্রেস করে দেবেন, তাহলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব সেটা আপনার নোটিফিকেশনে চলে আসবে। আর আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়া থেকে আপনারা যদি এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ বি উইথ আলিয়া একটা ফলো করে রেখে দেবেন। আমি ওখানে এই ধরনের ভিডিও আপলোড করি আর বিভিন্ন অ্যাক্টিভিটিস, ছবি এগুলো শেয়ার করে থাকি। তো অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন। এখন আমি স্যান্ডউইচ মেকারের মধ্যে বাটার ব্রাশ করে নিচ্ছি। বাটারটা ব্রাশ করে নিলে ব্রেডের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন ব্রেডটা দিয়ে দিলাম। এই অবস্থায় কিন্তু স্যান্ডউইচ মেকারটা আমি অলরেডি অন করে রেখেছি। তো ব্রেড দিয়ে ব্রেডের উপরে আমি চিজটা দিয়ে দিয়েছি, কেটে রাখা চিজ। আর তারপরে পেঁয়াজ কুচি দিচ্ছি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এখানে। আর সাথে যদি চান, আপনারা যদি চিজের মধ্যে লবণ কম মনে হয় তাহলে অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন। আর গোলমরিচের গুঁড়ো দিলেও কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে এই স্যান্ডউইচ মেকারের স্যান্ডউইচগুলোতে। তো এখন আমি উপর থেকে আরেকটা ব্রেড দিয়ে তারপর স্যান্ডউইচগুলো তৈরি করে নেব। স্যান্ডউইচ মেকারে কীভাবে স্যান্ডউইচগুলো তৈরি করতে হয় সেটা তো আমরা সবাই জানি। খুব সহজেই তাড়াতাড়ি স্যান্ডউইচগুলো তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়। তো 3 মিনিটের মধ্যেই আমার স্যান্ডউইচগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব আর পরবর্তী ধাপের যে ব্রেডগুলো আছে সেগুলো দিয়ে আমি আবারও স্যান্ডউইচ তৈরি করে নিলাম। তো এখন এগুলোকে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর উপর থেকে টমেটো কেচাপ বা সস দিয়েও এটা পরিবেশন করা যায়। তো আমার বাচ্চারা সস দিয়ে খেতে পছন্দ করে, সেই জন্য ওদের জন্য আমি সস দিয়ে এভাবে নিয়ে নিচ্ছি। আর ভিতরটা দেখাই যাচ্ছে খুব সুন্দরভাবে, কিন্তু এই যে দেশি চিজগুলো আছে সেগুলো গলে গিয়েছে। তো এদিকে আমি আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। আজকে হঠাৎ করে দুধ চা খেতে খুব ইচ্ছে করছে। যখন আমি আমার জন্য দুধ চা তৈরি করি তখন অবশ্যই লিকারটা একটু কড়া করে করি। দুধ, চিনি সব কিছু একটু বেশি করে দিয়ে তারপর চা খেতে ভালো লাগে। চা তো আসলে খাওয়া হয় না, চা পান করা হয়। তো যাই হোক, এখন চা নাস্তা শেষ করে আমি কিচেনে চলে আসছি। তো কিচেনে অনেক বাসনকুসন জমেছে। এগুলো ঈদের জন্য যে নাস্তা বানিয়েছিলাম সেগুলো এই বাসনকুসনের মধ্যে রেখেছিলাম। তো এগুলো খালি করে ফেলেছি। এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করব, তারপরে একটু শুকিয়ে নিয়ে তারপর যার যার জায়গা মতো এগুলোকে রেখে দেব। তো এগুলো আসলে রেখে দিলে আমার অনেক বড় একটা কাজ শেষ হয়ে যাবে। তো ভাবলাম যে নাস্তা শেষ করে যখন সময় আছে তখন এই বাসনকুসনগুলো আগে ধুয়ে ফেলি, আর দুপুরে রান্না শেষ করতে করতে এগুলো পানি ঝরে যাবে এবং ফ্যানের নিচে রাখবো, শুকিয়ে যাবে। তারপরে এগুলোকে আবার জায়গা মতো রেখে দেবো। তো বাসনকুসন ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি সিনটাকে একটু মেজে নিচ্ছি। আমার এই নতুন বাসার সিনটা আমার একটু পছন্দ হয়নি। এটা কীরকম যেন চট করে ময়লা হয়ে যায়। সকালের বাসন দুপুরে ধোয়ার পরে দেখা যায় আবারও ময়লা হয়ে গিয়েছে। বারবার এটাকে ঘষে নিতে হয় আর এটা গ্লেজও কম দেয়, যেটা আমার একদম ভালো লাগে না। তো
তো দেখা যাক, কিছুদিন ধুয়ে মেজে রাখলে হয়তো আস্তে আস্তে এটা গ্লেজটা ঠিক হতে পারে। তো সিনটা ধুয়ে এখন আমি একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিচ্ছি, তাহলে এটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এখন আমি যে কাচের বাসন-কুসন ধুয়ে রেখেছিলাম সেগুলোকে একটা টাওয়েলের মধ্যে তারপর রেখে দিচ্ছি। তাহলে যেটা হবে, পানিটাও ঝরে যাবে আর খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যাবে। আর অবশ্যই ফ্যানটা ছেড়ে দিয়েছি। তো এখন আমি কিচেনে চলে আসছি রান্নাবাড়া শুরু করার জন্য। আজকে হচ্ছে 2 ধরনের সবজি রান্না করব আর একটা তরকারি রান্না করব। আর ডালটা তো আমার প্রতিদিনই রান্না করা লাগে। তো এখন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কালো জিরা দিয়ে দিয়েছি। কালো জিরাটা যখন একটু গরম হয়েছে তখন আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম 2-3টা। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু কষিয়ে নিলাম। এরপরে এখানে হচ্ছে 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো দেব। তো এখানে আমি হচ্ছে চিচিঙ্গা ভাজিটা করছি ডাল দিয়ে, মুসুরের ডাল দিয়ে আমি মাঝে মাঝে চিচিঙ্গা ভাজি করি, এভাবে আমার শ্বশুরবাড়িতে করা হয়ে থাকে। তো এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে ঢেকে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তবে আমাদের বাড়িতে আমার আম্মা যখন চিচিঙ্গা বা ঝিঙ্গা যাই বলেন, আমি এটার নাম নিয়ে একটু কনফিউশনে থাকি সবসময়। এটার সাথে ডিম দিয়ে তারপর ভাজিটা করতেন, অনেক ভালো লাগতো খেতে। তো সেভাবেও আমি মাঝে মাঝে করি। তো চিচিঙ্গাটা যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি ধুয়ে ভিজিয়ে রাখা মুসুরের ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মুসুরের ডালটা আমি ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম। তো অল্প একটু পানি দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। আবারও ঢেকে দিয়ে দিলাম। এটা যখন সেদ্ধ হয়ে যাবে ডাল আর চিচিঙ্গা একসাথে, তখন এর মধ্যে ধনেপাতা আর পাঁচফোড়ন দিয়ে নামিয়ে নেব। আর কাঁচামরিচটা তো অবশ্যই দিতে হবে। আর এদিকে হচ্ছে আমি ঢেঁড়স ভাজিটা করে নিয়েছি। ঢেঁড়স ভাজিটা নামাবার সময় আমি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মাছ ফ্রাই করছি। এটা হচ্ছে রুই মাছ। মাছটা ফ্রাই করে তারপর আলু দিয়ে রান্না করব। আর ওইদিকে অন্য চুলায় আমি ডালটা বসিয়ে দিয়েছি। আমার বাসায় হচ্ছে প্রতিদিন পাতলা যে ডালটা আছে সেটা রান্না করাই লাগে। তো সেটা একদিকে বসিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মাছ ভাজিটা এখন উল্টে দেব। মাছ ভাজিটাকে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি, না হলে দেখা যায় তরকারিতে দেওয়ার পরে মাছটা ভেঙে যেতে পারে আর খেতেও ততটা ভালো লাগে না। মাছ ভাজিটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ভাতটা রান্না করে নেব আর এরপরে হচ্ছে মাছ ভাজির জন্য যে আলুর তরকারি সেটা রান্না করে নেব। তো ওদিকে হচ্ছে বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই কয়েকদিন অনেক বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে হচ্ছে এক চিলতে রোদ উঠছে। তো এখন এক চিলতে রোদ উঠেছে, তো আমি ছাদের উপর চলে আসছি। ছাদে আমার গাছগুলো একদম বৃষ্টিতে ভিজে, বৃষ্টি স্নাত যাকে বলে সেরকম হয়ে গিয়েছে। আর রোদের ঝিলিকে ভেজা গাছগুলো অনেক সুন্দর লাগছিল। ওদিকে হচ্ছে রান্না শেষ করে কিচেনটা গুছিয়ে তারপর শাওয়ার নিয়ে নিলাম। নামাজ পড়ে সবাইকে খেতে দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি। আর এখন হচ্ছে একটা পেঁপের হালুয়া তৈরি করছি। তো এই পেঁপেটা হচ্ছে দেখতে মনে হচ্ছিল পেকে গিয়েছে, কিন্তু ভিতরটা শক্ত রয়ে গিয়েছিল। তো আমি কেটে ফেলেছিলাম এমনিতে খাওয়ার জন্য, পরে দেখি যে ভিতরটা শক্ত রয়ে গেছে। তো এখন তো কেউ এটা খেতে চাইছে না, তো ভাবলাম যে এটা দিয়ে পেঁপের হালুয়া তৈরি করে ফেলি। সেম একই প্রসেস, কাঁচা পেঁপে দিয়ে যেভাবে হালুয়া তৈরি করতে হয় এটা দিয়েও ঠিক সেভাবেই হালুয়াটা তৈরি করব। এটাও মোটামুটি কাঁচা, তবে একটু মিষ্টি হয়েছে। তো প্রথমে হচ্ছে একটু পানি দিয়ে এটাকে অল্প সেদ্ধ করে নিয়েছি, তারপর একটা হ্যান্ড ব্লেন্ডারে নিয়ে এটাকে একদম বেটে নিয়েছি যাকে বলে। তো এই পেঁপেগুলো বেটে নেওয়ার পরে প্রায় 3 কাপ পরিমাণ হয়েছে। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে তেজপাতা, দারুচিনি, এলাচি দিয়েছি সুগন্ধ বের হওয়ার জন্য। তো একটু সুগন্ধ বের হয়ে যাওয়ার পরে আমি বেটে রাখা পেঁপেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে অনবরত কিন্তু নাড়তে হবে, নেড়ে নেড়ে এটার পানিটা শুকিয়ে নিতে হবে।
তো এখানে এই অবস্থাতেই আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা হচ্ছে যার যার ইচ্ছে মতো, আর এই পেঁপেটা তো এমনিতেই মিষ্টি ছিল। তবে আনফর্চুনেটলি চিনি দেওয়ার যে জায়গাটা ছিল, ভিডিওটা করেছিলাম সেটা কোনোভাবে হচ্ছে স্কিপ করে গিয়েছে। তো যাই হোক, মুখে বলে দিলাম আপনারা এখানে পরিমাণ বুঝে চিনিটা দিয়ে দেবেন। চিনি দেওয়ার পরে এটাকে অনবরত নেড়ে তারপর একটু শক্ত শক্ত যখন হয়ে আসছে তখন আমি এরকম একটা কেকের মোল্ডে নিয়ে নিয়েছি। আর মোল্ডে অবশ্যই আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তো এটা কিন্তু অনেক গরম ছিল, তারপরেও আমি হাত ভিজিয়ে ভিজিয়ে অল্প অল্প করে এটাকে একটু ফিক্সড করে নিয়েছিলাম এখানে। আর তেজপাতা দারুচিনি যেগুলো ছিল সেগুলো এখান থেকে তুলে নিয়েছি। তো এটা হচ্ছে একটু সময় রেখে দিলে অল্প যখন ঠান্ডা হবে তখন এটাকে আমরা ফ্রিজে রেখে দেব 2-1 ঘন্টার মতো। তো একটু ডেকোরেশন করে নিচ্ছি আমি, এখানে বাদামগুলো দিয়ে দিচ্ছি, কাঠবাদাম। আর এখানে হচ্ছে কিশমিশটাও দেওয়া যেতে পারে, তো আমি কাঠবাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করেছি। তো এখন একটু কেটে নিচ্ছি, না হলে বেশি শক্ত হয়ে যাওয়ার পর কাটতে গিয়ে অসুবিধা হতে পারে, সেই জন্য জাস্ট একটু ছুরি দিয়ে কেটে নিলাম। তো এখন 2-3 ঘন্টা পর এটাকে বের করে প্লেটে নিয়ে নিয়েছি। অনেক সুন্দর শক্ত হয়েছে এটা, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। এখন প্রায় হচ্ছে 8টা মতো বাজে। আমরা এশার নামাজটা পড়ে তারপর হচ্ছে স্টার প্যাসিফিকে চলে আসি। এটা হচ্ছে সিলেটের দরগা গেইটে পড়েছে। তো এখানেই হচ্ছে আমার কাজিন সিস্টার, ওর মেয়ের পানচিনির অনুষ্ঠান হবে। তো আমার কাজিন উনি হচ্ছেন গিয়ে সবার বড়, আমাদের চাচাতো বোনদের মধ্যে ও হচ্ছে সবার বড়। তো ওর মেয়ের হচ্ছে পানচিনি হচ্ছে। তো আমরা হচ্ছে এখন চলে আসছি, আব্বা আসছেন আমাদের সাথে আর রুমপাড়া আসছে। তো আমরা আগে হচ্ছে লিফটে করে 8 তলায় সম্ভবত প্রোগ্রামটা ছিল, সেখানে চলে আসছি। তো এখানে এসে হচ্ছে অনেক ভালো লাগছিল, আমাদের সব পরিচিত সবাইকে পেয়ে গিয়েছিলাম। অনেককে হচ্ছে অনেক দিন পর দেখা হয়েছে অনেকের সাথে। তো এখন হচ্ছে আমরা একটু বসেছিলাম কনে দেখার জন্য। আর এটা হচ্ছে আমার একটা ভাইজি, ও হচ্ছে আমাদের সবার ছোট ভাইজি, চাচাতো ভাই বোনদের মধ্যে ও হচ্ছে সবার ছোট। আর এই যে সাইন এখানে বসেছে। তো আমার মেয়েকে আজকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। ও সাধারণত এরকম সেলোয়ার কামিজ পরে না, আজকে পরেছে। আর সাজগুজ তো একদমই পছন্দ করে না, তারপর জোর করে একটু সাজিয়ে দিয়েছি। সো অনেক সুন্দর লাগছে। এদিকে বিয়েবাড়ির ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। অনেক বড় স্পেস ছিল, অনেক ভালো লাগছিল। আর ওদিকে হচ্ছে জামাই চলে আসছেন, তো জামাইকে একদম স্লোগান দিয়ে বরণ করা হচ্ছে। তো সেটা একটু মজার জন্যই আমি রেখে দিয়েছি। তো দেখতেই পেরেছেন নিশ্চয়ই, তারা অনেক আনন্দ করছিল আর খুব সুন্দর স্লোগান দিয়ে জামাইকে বরণ করে নেওয়া হয়েছে। তো এখন আমরা খেতে বসেছি, খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে খাওয়ার পরিবেশটা খুব ভালো ছিল, ওরা খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে খাওয়ার পরিবেশন করেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করলাম আর কনের সাথে 2-একটা ছবি তুললাম। আর এমনিতেও আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি। আর আমি হচ্ছে সবার ফেস আমার ভিডিওতে দেখাই না, কারণ দেখা যায় অনেকে এগুলা পছন্দ করেন না, যে কারণে যারা আপত্তি করেন না কেবলমাত্র তাদের ফেসই আমি আমার ভিডিওতে দেখাই, আমার যারা আপনজন আছেন তাদের। তো যাই হোক, এখন আমরা বাসায় চলে যাচ্ছি, প্রায় 10:30 11টার মতো বাজে। আমরা এখন বাসায় চলে যাব। আর রুমপাড়াও ওদের গাড়িতে করে ওরা বাসায় চলে গিয়েছে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।